ছিল গল্প মায়া, সে কি আজ ধরল কায়া। যা ছিল গল্প মায়া, সে কি আজ ধরল কায়া। কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরী। আমার জীবনটা ছিল নিস্তরঙ্গ এক পুকুরের মতো। বাতাসে মৃদু দোল খায় পানি, যেন ঝড়ের কোনো ভয় নেই। আমি ছিলাম বাবা মায়ের চোখের মণি। এখন এই 25-এ দাঁড়িয়ে পেছনে তাকালে মনে হয় আমি তো ভালোই ছিলাম। সম্পূর্ণ পরিবার বলতে যা বোঝায় তাই ছিল আমাদের। কিরে মা, স্কুলে যাচ্ছিস? হ্যাঁ। সাবধানে যাস। আচ্ছা। ভালোবাসার সংসারে বাবা মাকে কখনো বিবাদে জড়াতে দেখিনি। তারা একে অপরকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এখনো তারা একই রকম আছেন। এমন এক পরিবারে জন্ম হয়ে আমি ভাবতে শুরু করেছিলাম পৃথিবীটা এত সুন্দর। আমি বাইরের জগৎ আর আমার পরিবারকে একদম মিলিয়ে ফেলেছিলাম যেন। অবশ্য সেই ভুলও আমার ভালো। আমি তখন ক্লাস 6-এ। প্রাইমারি স্কুল থেকে সবেমাত্র স্থানীয় এক স্কুলে ভর্তি হয়েছি। নতুন ড্রেস, নতুন স্কুল, কি যে ভালো লাগছিল আমার, কিভাবে বুঝাই। প্রথম যেদিন স্কুলে গেলাম, রেবেকা ম্যাম প্রশ্ন করেছিল আমি কি হতে চাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমন সব বড় বড় উত্তরের মাঝে আমি বলেছিলাম আমি অভিনয় করতে চাই। সবাই অবাক হলেও ম্যাম খুব খুশি হয়েছিল। সেই তনু আর এই তনুর মাঝে এক সমুদ্র পার্থক্য। একটি ঘটনা আমার জীবনকে একদম পাল্টে দিয়েছে। মানুষের জীবনে এমন নানা গল্প থাকে যা কাউকে বলে বোঝানো যায় না। আমাকে আপাতভাবে সফল বলেই মনে হয়, কিন্তু আমি যে স্বপ্ন দেখেছিলাম তা তো এমন ছিল না। এই পৃথিবীতে স্বাধীন শব্দটা কোনো অর্থ তৈরি করে না আমার জীবনে। স্বাধীন বোধটুকু নিয়েই বেঁচে থাকতে চেয়েছিলাম আমি। যা বলতে চেয়েছিলাম, একদিন স্কুলে যাচ্ছি, গেটের সামনে কয়েকজন ছেলে খুবই নোংরা ভাষায় আমাকেই উদ্দেশ্য করে যেন কিছু বলছিল। ভাই আয়া পড়ছে রে ভাই। প্রথমে বুঝতে পারি না, তবে কিছুক্ষণ পর আমার সারা শরীর জ্বলে যাচ্ছিল, মাথা ঘুরছিল, প্রচন্ড তৃষ্ণা লাগছিল।
আমি কোথায় যাব, কি করব কিছু বুঝে ওঠার আগেই তাদের মধ্যে কয়েকজন আমাকে ঘিরে ফেলে। আমার মনটা নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আমার মনটা নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। ও সোনা, ও সোনা, ও সোনা। কেউ কেউ আমার দিকে বাড়িয়ে দিতে থাকে তাদের সেই নোংরা ভয়াল হাত। তখন আমি একজনকে সজোরে চড় মেরে বসি আর নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে আসি সেখান থেকে। পরদিন যখন স্কুলে যাই, সবাই আমার দিকে কেমন যেন তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাচ্ছিল, এমনকি আমার বন্ধুরাও। পরে অবশ্য প্রিন্সিপাল স্যার আমার বাবা মাকে ডাকানোর পর জানতে পারি সব দোষ নাকি আমারই। একটা মেয়ে হয়ে কেন একটা ছেলের গায়ে হাত তুললাম। এরপর ওই স্কুলে আর যাওয়া হয়নি আমার। মফস্বলের ছোট্ট জায়গাটা আমার জন্য একটা কারাগারে পরিণত হয়েছিল। ভাবিনি পড়াশোনাটা আর হবে আমার। মফস্বলের অন্য সব মেয়েদের মতো হয়তো আমারও বিয়ে হয়ে যেতে পারত, কিন্তু ভাগ্য কিছুটা ভালো হওয়ায় চলে আসি ঢাকায় আমার ছোট ফুপুর বাসায়। সেখানে সবই ছিল আমার, আবার কিছুই ছিল না। বাবা মায়ের ভালোবাসা, চিরচেনা পরিবেশ, নিজস্ব গণ্ডি সব কিছু ছেড়ে আমার এই শহরে চলে আসাটা হয়তো অনেকের কাছেই স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমার কাছে ছিল বিষের যন্ত্রণার মতো। ফুপুর বাড়ি, শিক্ষিত পরিবার, অথচ আমি দেখেছি ফুপুকে তার স্বামী কিভাবে প্রতিনিয়তই কারণে অকারণে মানসিক যন্ত্রণা দিত। প্রতিবাদ না করে দিনের পর দিন বাধ্য স্ত্রীর মতো সুখী পরিবারের অভিনয় করে যেত আমার ফুপু। ফুপার কারণেই একদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাকরিটা ছাড়তে বাধ্য হন তিনি। মফস্বলের যে জীবন ফেলে এসেছি, ভাবিনি তা তারা করবে নগর রাজধানীতেও। তখন আমি সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, বাসেই যাওয়া আসা করতাম। একদিন যাত্রী ছাউনিতে অপেক্ষায় আছি, বাস আসবে। বাস আসেনি। এসে গেল আমার সেই ভয়ঙ্কর অতীত। আমার মনটা নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। ও সোনা, ও সোনা, ও সোনা। আমার মনটা নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। ও সোনা, ও সোনা, ও সোনা, ও সোনা।
একই ভাষা, একই চেহারা তাদের। এত কদাকার, এত হিংস্রতা। এই পৃথিবীতে নারীর আপন বলে কেউ নেই। এখানে চোখের পানি সবচেয়ে মূল্যহীন। কেন জন্মালাম? কেন নারী হয়ে কেন জন্ম নিতে হলো এই পৃথিবীতে? নানা প্রতিকূলতা কাটিয়ে যখন একটা চাকরি পেলাম, গর্বে বুকটা ভরে উঠল আমার। ভাবলাম এই বুঝি স্বাধীনতা পেয়েই গেলাম, কিন্তু সেই ভুলও ভাঙলো আমার। মুহূর্তেই আমার স্বর্গ যেন নরক হয়ে গেল। তবে এবারে লড়াইটা আর বাইরের নয়, ব্যক্তিটি আমারই সহকর্মী। তাকে দেখলে এক নিপাট ভদ্রলোকই মনে হতো, কিন্তু আসলে সে মুখোশ পরা কুৎসিত চরিত্রহীন একজন। ভাইয়া একটু দেখবেন? উফ, আর পারছি না। টিকে থাকার এক অবিরাম লড়াই। সমাজ নারীকে কিভাবে দেখে? সমাজে নারীর স্থান কোথায়? একজন নারীর প্রতি পুরুষ কি মনোভাব পোষণ করে? প্রশ্ন আছে অনেক, উত্তরের অপেক্ষায় বহুকাল ধরে। Women waiting for their husbands sit among dahilas all afternoons, while quiet processional seasons drift and subside at their doors like tunes and echoes. Curled from the flowered wall, the room is murmuring shade of nothing at all. বহুকাল আগে একজন নারী একটি প্রশ্ন করেছিলেন, উত্তরও তিনিই দিয়েছিলেন। What does nature ask of women? Give to him that needeth. Employ the hour that passed. Be resolute in submission. Love thy husband, bear children. আমার সাথে যা কিছুই ঘটেছে তা কি শুধু আমারই ঘটনা? আর কারোর সাথেই কি ঘটেনি? ঘটেছে। আত্মহত্যাও করেছে অনেকে। পুরো সমাজ একটু একটু করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে অসংখ্য নারীকে। গভীরে ডুব দিলে দেখা যাবে কত বড় বড় ক্ষত হয়েছে নারীর মনে। স্বাভাবিকভাবে বাঁচার সকল পথ রুদ্ধ হয়। লৌহ কপাট হয়ে দাঁড়িয়ে থাকা পুরুষকে আর কোনোদিনও বুঝবে না। আসলে সবকিছু আদায় করেই নিতে হবে। দুঃখের ঘরে প্রতিরোধের আগুন না জ্বালালে নারীরা কেবল ইতিহাসের ঘূর্ণিচক্রে ডুকরে ডুকরে কেঁদেই মরবে। মানুষের পৃথিবীতে মানুষই এখন সংখ্যালঘু। মানব জাতির আত্মগরিমার যুগে এখনো নারী পুরুষের জন্য নিছক পদানত কেউ। কে ভাঙবে দীর্ঘ এই কারাগার? মানুষ গ্রহান্তরে ঘুরে বেড়াবে
আবার অন্যদিকে দৌড়াতেই থাকবে উল্টো পথে আদিম থেকে আদিমতায়। তা কি করে হয়? সব মানুষ প্রাপ্য অধিকার বুঝে পাক, সমান অধিকারের এই পৃথিবীটা মানুষেরই থাক।